হ্যালো, লিডিং স্টাডির পক্ষ থেকে সকলকে ওয়েলকাম করছি। আমি অনির্বাণ বিশ্বাস, তোমাদের জিওগ্রাফি টিচার। তো আজকে আমরা জিওগ্রাফি সম্পর্কে জানবো এবং আজকে আমি শুরু করব ক্লাস 7-এর প্রথম অধ্যায় দিয়ে। ঠিক আছে, প্রথম অধ্যায়ে যে জিনিসটা আছে সেটা বেসিক্যালি যেটা নিয়ে বলা হচ্ছে সেটা হলো আমাদের পৃথিবী। জিওগ্রাফিতে আমরা অ্যাকচুয়ালি কী জানবো? ফার্স্টে আগে একটা জিনিস আমাকে একটু ক্লিয়ার হতে হবে যে জিওগ্রাফি, যদি আমি এই শব্দটাকে লিখি জিওগ্রাফি, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে জিও অ্যান্ড সেকেন্ড হচ্ছে গ্রাফি। জিও শব্দটা যদি বাংলায় বলা হয় তাহলে অর্থ হচ্ছে আর্থ, মানে পৃথিবী। ঠিক আছে, তো জিও অর্থাৎ আর্থ অ্যান্ড গ্রাফি মানে হচ্ছে ডেসক্রিপশন বা কিছু বর্ণনা করা, কোনো কিছু বিষয়কে এক্সপ্লেন করা। ঠিক আছে, তো আমি ডিটেলস পুরোটা লিখছি না। তো এক কথায় যদি বলা হয়, যদি পৃথিবীর বর্ণনা, জিওগ্রাফি শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা। ওকে, তাহলে পৃথিবীর বর্ণনা যদি বলা হয় যে আমি জিওগ্রাফি কেন পড়বো, আমি জিওগ্রাফি কেন জানবো, তাহলে বলবো জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যেটার মাধ্যমে আমি সমগ্র পৃথিবী, সমগ্র এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আমার দেশ, সব কিছু সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। একটা নির্দিষ্ট অঞ্চলে থাকা মানুষ কিভাবে একটা নির্দিষ্ট অঞ্চলের অরণ্য, জীবজগৎ, ভূমি, নদী, সাগর, সমুদ্র, এই জিনিসগুলো কিভাবে অন্য একটা অঞ্চল থেকে পৃথক করছে, আলাদা করছে, বা অন্য একটা অঞ্চলের মানুষের তাদের জীবনযাপন কেমন হয়, সেই ধারণাটা আমরা জিওগ্রাফির পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো। তো আজকের প্রথম অধ্যায়ে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্লাস 7 ফার্স্ট অধ্যায় যেটা আছে সেটা হলো আমাদের পৃথিবী, অর্থাৎ প্রথম অধ্যায় যেটা হচ্ছে আমাদের পৃথিবী। এর মধ্যে কি আছে? ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা হলো পৃথিবীর পরিক্রমণ। প্রথম অধ্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো পৃথিবীর পরিক্রমণ। পৃথিবীর পরিক্রমণ অর্থাৎ যদি বলি যে আমাদের পৃথিবী পরিক্রমণ মানে কি, মানে আর্থ, আমরা যেখানে বসবাস করছি এই পৃথিবীটা ক্রমাগত ঘুরছে। যদি বলো কিভাবে ঘুরছে, আমি সিম্পল যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, যদি একটা লম্বা দড়ি বা কিছু, তার একটা দিকে আমি একটা পাথরের টুকরো আমি বেঁধে নিলাম এবং সেটাকে নিয়ে যদি আমি আমার মাথার চারপাশে ঘোরাতে থাকি, তাহলে সেটা কেমন দেখতে লাগে? সেম একই রকমভাবে পৃথিবী কি করছে, সূর্যের চারিদিকে এরকম ক্রমাগত এভাবে ঘুরতে থাকে। বা আরও একটা জিনিস, যেটা মেলায় আমরা যাই, মেলায় গিয়ে আমরা নাগরদোলা দেখেছি, বা সেখানে আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা, একটা খুঁটি থাকে, তার চারিদিকে ছোট ছোট গাড়ি বা কিছু থাকে যেটার উপরে বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয় এবং কেউ একজন সেটাকে ঘুরিয়ে দেন আর বাচ্চারা ওটার চারিদিকে ঘুরতে থাকে। ঠিক আছে, তো সেম আমাদের যে পৃথিবী সেটা একই রকমভাবে সূর্যের চারিদিকে ঘুরছে। সূর্য কি করছে আবার? সূর্য একই পদ্ধতিতে আকাশগঙ্গা যে ছায়াপথ, তার চারিদিকে তার সৌরমণ্ডল বা সমগ্র যে অন্যান্য যে গ্রহ উপগ্রহ যা আছে তাদেরকে নিয়ে একত্রিতভাবে আকাশগঙ্গা ছায়াপথের দিকে ঘুরছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা বল হোক বা কোনো কিছু আমি যদি উপরের দিকে ছুঁড়ে দিই, আমি দেখব সেটা নিচের দিকে পড়ে যায়, জাস্ট কিছুক্ষণের মধ্যে সেটা নিচে পড়ে যায়। এটা কেন হয়? তার কারণ হলো পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ শক্তি বা একটা মহাকর্ষ বল আছে। অর্থাৎ এই মহাশূন্যে, মহাকাশে যত রকমের বস্তু আছে বা যা কিছু আছে, তারা প্রত্যেকে একে অপরকে আকর্ষণ করছে। পৃথিবীর মহাকর্ষ বলের জন্য সেই বলের টুকরোটা উপর থেকে নিচে এসে পড়ে। ওকে, এবার যদি বলো তাহলে মহাকাশে তো, মহাশূন্যে পৃথিবী তো পুরো ফাঁকা, আর তো কিছু নেই, তাহলে পৃথিবী কেন উপর থেকে নিচে পড়ছে না, বা পৃথিবী এক জায়গা থেকে আরেক জায়গায় কেন যাচ্ছে না? তাহলে পৃথিবীকে নিশ্চয়ই কেউ না কেউ টানছে। সেটা কে টানছে? সেটা হলো সূর্য। এবার প্রত্যেকটা গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এদের প্রত্যেকের নিজস্ব একটা মাধ্যাকর্ষণ বল আছে। তাহলে কার মাধ্যাকর্ষণ শক্তি বেশি সেটা কিভাবে আমরা জানব? আমরা জানব যার ভর যত বেশি তার মাধ্যাকর্ষণ শক্তি তত বেশি হবে। কি বললাম? যার ভর যত বেশি তার মাধ্যাকর্ষণ শক্তি বেশি। যেমন চাঁদ যদি বলি, চাঁদের থেকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বেশি, তাই পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে
সেই আকর্ষণ বলের জন্য চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। আবার পৃথিবীর থেকে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি বেশি, তাই সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে এবং সেই আকর্ষণের বলের জন্য পৃথিবী সূর্যের চারিদিকে ক্রমাগত ঘুরছে। ওকে, নেক্সট এখানে এই যে ঘূর্ণন যেটা আছে এটার উপরে বেস করে আমরা দুটো জিনিস জানব। সেটা হলো, এক হচ্ছে আহ্নিক গতি আর 2 নম্বর হলো বার্ষিক গতি। আমি যদি এখানে একটা ছবি আঁকি তাহলে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যদি এটাকে আমি সূর্য ধরি, ওকে, এবং তার চারপাশে পৃথিবীর এই যে ঘুরছে সে ঘূর্ণনের যে একটা পথ যদি আমি কাল্পনিকভাবে ছবি এঁকে দেখাই, ওকে, তো এটাকে যদি আমি আমাদের গ্রহ ধরি, আর্থ, যদি আমি ই লিখলাম, ই ফর আর্থ, আর এখানে লিখলাম এস, এস ফর সান, সান মানে সূর্য। ওকে, তো কি হচ্ছে, পৃথিবী ক্রমাগত এইভাবে যে ঘুরছে। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ঘোরার মধ্যে না কিভাবে ঘুরছে, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, তার সাথে সাথে সে সূর্যের চারিদিকে ঘুরছে। কিভাবে, যদি আমি পৃথিবীটাকে একটু দেখাই, ডিজাইন এরকম যদি হয়, একটা কাল্পনিক যে এটাকে যদি পৃথিবীর কেন্দ্রস্থল বা মেরুদণ্ড ধরি, তাহলে এইভাবে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। এটা কিভাবে ঘোরে এইটা মাথায় রাখতে হবে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা কিভাবে ঘুরছে, আমি যদি নর্মাল ঘড়ি করি 1 2 3, তাহলে ঘড়ির কাঁটা ক্রমাগত এদিক থেকে এদিকে যায়, ঠিক আছে, ঘড়ির কাঁটা এইভাবে ঘোরে। পৃথিবী কিন্তু তার উল্টোভাবে ঘুরছে, পৃথিবী ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, এটা আমাকে মাথায় রাখতে হবে। এটা অনেক সময় বিভিন্ন জায়গায় শর্ট কোশ্চেন হিসাবেও আসতে পারে। পৃথিবী কিভাবে ঘুরছে আমাকে মাথায় রাখতে হবে, পশ্চিম থেকে পূর্বে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ওকে, তো যেটা বলছিলাম, কি হচ্ছে, পৃথিবী এখানে নিজে ঘুরছে নিজের মেরুদণ্ডের চারিদিকে, এই যে নিজের যে অক্ষ বা মেরুদণ্ড আমি যেটা বললাম, তার চারিদিকে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ক্রমাগত ঘুরছে। এবং এই ঘুরতে ঘুরতে, মানে এখানে পৃথিবী নিজের চারিদিকে এইভাবে ঘুরছে এবং তার সাথে সাথে সে সূর্যের চারিদিকে ঘুরছে। ওকে, তাহলে এই যে নিজের অক্ষের চারিদিকে পৃথিবী যে ঘুরছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় আহ্নিক গতি বা আবর্তন গতি। নিজের অক্ষের চারিদিকে পৃথিবী যেটা ঘুরছে, এটা যেটা দেখালাম পশ্চিম থেকে পূর্বে, সেটাকে বলা হয় আহ্নিক গতি বা আবর্তন গতি। এই ঘুরতে এখানে সময় কতক্ষণ লাগে, এইখানে যে টাইমটা লাগে সেটা হচ্ছে 24 আওয়ার্স বা 24 ঘন্টা টাইম লাগে। ওকে, এবং এই নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবী যেটা সূর্যের চারিদিকে যে পরিক্রম করছে, একবার যে ঘুরছে, এই ঘোরাটাকে বলা হয় বার্ষিক গতি। ওকে, এই ঘূর্ণনটাকে বলা হয় বার্ষিক গতি। তাহলে আশা করি আমরা আহ্নিক গতি এবং বার্ষিক গতি এই দুটো জিনিসকে বুঝতে পারলাম। ওকে, তাহলে এখানে জানতে হবে, হ্যাঁ, এখানে টাইমটাকে একটু জানতে হবে যে আহ্নিক গতিতে আমার অ্যাভারেজ যে টাইমটা লাগে সেটা হচ্ছে 24 আওয়ার্স, আর বার্ষিক গতি বা 24 ঘন্টা টাইম লাগে, যার উপরে দিন রাত হয়। আমি এটা নিয়ে পরে আলোচনা করব। আর বার্ষিক গতিতে আমার অ্যাভারেজ যে টাইমটা লাগে সেটা হচ্ছে 365 ডেজ বা 365 দিন। ওকে, যেটাকে আমরা 1 বছর বলি। পৃথিবী সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে বা একটা রাউন্ড দিতে যে টাইমটা নেয় সেটা হচ্ছে 365 ডেজ বা 365 দিন। ওকে, আচ্ছা, নেক্সট এবার আমরা যেটা জানবো, এইখানে দুটো জিনিস আমাকে একটু ক্লিয়ার হতে হবে। এই যে কাল্পনিক রেখাটা না, এটা যদি সূর্য হয়, এর চারপাশে যে আর্থ ঘুরছে, এটা একটা, এই যে আমি এখানে একটা রেখা লাইন টেনেছি, এটা কিন্তু একটা কল্পনার লাইন আর কি, মানে কাল্পনিকভাবে টানা হয়েছে এই রেখাটা, এটা কিন্তু অরিজিনাল নয়। তো এই কাল্পনিক যে রেখাটা একে দেখানো হচ্ছে, এটাকে কি বলা হয়, এই রেখাটাকে বলা হয় কক্ষপথ। এই কাল্পনিক রেখাটাকে বলা হয় কক্ষপথ।
ওকে, এবং এই যে কাল্পনিক সমতল, এই যে জায়গাগুলো, যে কাল্পনিক সমতল যার উপরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সেই রেখা বা সেই জায়গাটাকে বলা হয় কক্ষতল। ঠিক আছে, তাহলে একটা কি বললাম, কক্ষপথ এবং কক্ষতল। ওকে, আচ্ছা, এবার এখানে আরও একটা জিনিস আমাকে জানতে হবে। আমরা যখন কোনো একটা জিনিস উপরের দিকে ছুঁড়ে দিচ্ছি, সেটা নিচে এসে পড়ছে। এবার একটা কোশ্চেন জাগতে পারে, আমি যদি আরও খুব জোরে ছুঁড়ে দিই তাহলে কি হবে? এবার খুব জোরে মানে কত জোরে? মানে হ্যাঁ, অবশ্যই এর একটা স্পিড আছে বা একটা গতিবেগ আছে। যদি সেটার থেকেও বেশি জোরে কোনো জিনিস পৃথিবীর বাইরে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু পৃথিবী ছাড়িয়ে পৃথিবীর বাইরে চলে যেতে পারে। সেই যে বেগটাকে বলা হয়, সেটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগ, মুক্তিবেগ কত? এটা হচ্ছে 11.2 বা 11.2 কিমি পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে 11.2 কিমি বেগে যদি কোনো কিছু পৃথিবী থেকে উপরের দিকে পাঠানো হয়, তাহলে সেই জিনিসটা কিন্তু পৃথিবীর বাইরে পৌঁছে যেতে পারে। যে গতিবেগে আমরা যেটা শুনেছি যে রকেট পৃথিবী থেকে পাঠানো হয়, মহাকাশে রকেট পাঠানো হয়, বিজ্ঞানীরা গবেষণার জন্য মহাকাশে যান, তো সেই বেগটা কিন্তু সেটাকে বলে মুক্তিবেগ, এবং তার পরিমাণটা হচ্ছে 11.2 কিমি পার সেকেন্ড গতিবেগে যদি কোনো কিছু পৃথিবীর বাইরে পাঠানো হয়, তাহলে কিন্তু সেটা পৃথিবীর বাইরে পৌঁছে যায়। ওকে, তো এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, কারণ এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন হিসাবে বিভিন্ন জায়গায় আসতে পারে। ওকে, এখানে আরও কয়েকটা আমাকে জিনিস জানতে হবে। যেমন পৃথিবী যেমন নিজের অক্ষের চারিদিকে যেটা ঘুরছে সেটাকে বলছে আহ্নিক গতি, পৃথিবী সূর্যের চারিদিকে যেটাকে ঘুরছে সেটাকে বলছে বার্ষিক গতি। ঠিক আছে, আচ্ছা, যেটা আমি বলছিলাম চাঁদ পৃথিবীর উপগ্রহ, সে পৃথিবীর চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য আকাশগঙ্গা ছায়াপথের চারিদিকে ঘুরছে তার সমগ্র সৌরজগৎকে নিয়ে। ওকে, এইখানে একটা জিনিস মাথায় রাখবে, এই যে কাল্পনিক অক্ষ, এর দুপাশে যেটা হয়, এই সাইডটাকে বলা হয় উত্তর মেরু, আর এই দিকটাকে বলা হয় দক্ষিণ মেরু। ঠিক আছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তো পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে, এই যে কক্ষপথটা, মানে যেটা আমি বলেছি কক্ষপথ, অর্থাৎ সূর্যের চারিদিকে যে ঘুরছে সেই যে কাল্পনিক যে একটা রেখা কাল্পনিকভাবে বর্ণনা করা হয়েছে, সেই কক্ষপথটা অ্যাকচুয়ালি কেমন? এই কক্ষপথটা হয়, এটা হচ্ছে উপবৃত্তাকার। মানে আমি যেমন ছবিটা এঁকেছি, মানে এটা কিন্তু পুরোপুরি গোল নয়, একদম পুরোপুরি যে পূর্ণবৃত্ত তেমনটা নয়, এটা কিন্তু একটু এই টাইপের হবে, অর্থাৎ যেটাকে বলে উপবৃত্তাকার কক্ষপথ। ঠিক আছে, তো এখানে কি হয়, যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে একটা টাইম আসে, কখনো পৃথিবী কি হয়, সূর্য থেকে কাছাকাছি চলে আসে, আর কখনো সূর্য থেকে সেই পজিশনটা একটু দূরে হয়ে যায়। যদি আমি এইভাবে ছবিটা দেখাই, সান বা সূর্য, সারা বছরের এই যে বছরের 365 দিনে পৃথিবী সূর্যের চারিদিকে যে একটা বার রাউন্ড দিচ্ছে বা একটা বার যে ঘূর্ণন হচ্ছে সেই বার্ষিক গতির, বছরের একটা টাইম আসে যে টাইমটা সূর্য থেকে যে ডিস্ট্যান্স পৃথিবীর সেটা অনেক কমে যায় বা কিছুটা কমে যায়, আর বছরের আর একটা টাইম আসে যে টাইমটাতে সূর্য আর পৃথিবীর মধ্যে যে দূরত্ব সেটা অনেক বেশি বৃদ্ধি পায়। ঠিক আছে, এই দুটো জিনিসের দুটো নাম আছে, সেই নামটা কি? যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বাড়ছে তখন তাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় অপসূর। ওকে, আর যখন পৃথিবীর আর সূর্যের মধ্যে ডিস্টেন্সটা কম হয়ে যায় বা কমে যায়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলে অনুসূর। ঠিক আছে, ডেট দুটোকে আমাকে মাথায় রাখতে হবে যে কোন তারিখে এই ডিস্টেন্সটা সব থেকে বেশি হয় এবং কোন তারিখে এই ডিস্টেন্সটা সব থেকে কম হয়। এইখানে যে ডেটটা হবে সেটা আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 4 জুলাই।
ঠিক আছে। আর অনুসুরের এইখানে যে ডেটটা হবে সেটা হচ্ছে 3 জানুয়ারি। ওকে, তো এই ডিস্টেন্সটা কত? যখন সব থেকে বেশি দূরে থাকছে সেই ডিস্টেন্সটা হলো 15,20,00,000 কিলোমিটার। আর যখন পৃথিবী সূর্যের কাছাকাছি চলে আসছে সেই যে ডিস্টেন্স সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 14,70,00,000 কিলোমিটার। এই দুটো জিনিস কিন্তু আমাকে একটু মাথায় রাখতে হবে। প্রচুর জায়গায় এই শর্ট কোশ্চেনটা কিন্তু আসে শর্ট কোশ্চেন হিসাবে। এবার এখানে একটা প্রবলেম হতে পারে যে অপসুর আর অনুসুর ডেটটাও আমাদের একটু মনে রাখতে অসুবিধা হয়, বা এই যে কোনটা অপসুর কোনটা অনুসুর এটা আমরা কিন্তু মাঝে মধ্যে ভুলে যাই। ওকে, সিম্পল, আমাকে শুধু একটু মাথায় রাখতে হবে যে অপ মানে বেশি আর অনু মানে কম। অপ মানে বেশি মানে কি? যখন কোনো একটা জিনিস, আমি যদি নর্মালি বলি কোনো একটা সুন্দর জিনিস দেখলাম, আমরা কি বলি? যে অপূর্ব সুন্দর, অসাধারণ, এই যে কথাগুলো আমরা বলি। তার মানে কি? যখন কোনো একটা জিনিস অনেক বেশি বেশি পরিমাণে আমি বর্ণনা করতে যাচ্ছি তখন আমরা এই কথাগুলো বলি যে অপূর্ব সুন্দর বা অসাধারণ। তার মানে এইখানে জাস্ট একটু মাথায় রাখতে হবে যে অপ মানে হলো বেশি। তাহলে অপসুর মানে হচ্ছে যখন দূরত্ব বেশি, সেটা কত? 15,20,00,000 কিলোমিটার। আর অনু মানে কম। অনু মানে সবসময় অনু যেটা বলি না, ক্ষুদ্র জিনিস বা সংকীর্ণ বা ছোট কোনো একটা বিষয়কে বর্ণনা করি, তো অনুসুর মানে হচ্ছে কম। সেটা কত? 14,70,00,000 কিলোমিটার। তো আশা করি আমরা ফার্স্ট চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আমি সংক্ষেপে আর একবার রিভাইজ করছি। পৃথিবী যে পরিক্রমণ ঘটছে, পৃথিবী সূর্য মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ একে অপরকে আকর্ষণ করে। সেই আকর্ষণের উপরে বেস করে একে অপরের চারিদিকে ঘুরতে থাকে। আমি খুব সংক্ষেপে 5 মিনিটে বিষয়টাকে একটু রিভাইজ করে দিচ্ছি। আকর্ষণ, কে কাকে আকর্ষণ করবে সেটা নির্ভর করে যার ভর যত বেশি। যেমন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে, কারণ চাঁদের থেকে পৃথিবীর ভর বেশি, তাই পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে। সেই আকর্ষণ বলের জন্য চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, কেন? পৃথিবী থেকে সূর্যের ভর বেশি, তাই সেই আকর্ষণ বলের জন্য সূর্যের চারিদিকে পৃথিবী প্রদক্ষিণ ঘুরছে। আবার একইভাবে সূর্য তার সমস্ত গ্রহ উপগ্রহ নিয়ে, সেই সৌরজগৎকে নিয়ে আকাশগঙ্গার ছায়াপথকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরছে। ঠিক আছে, তাহলে পৃথিবী ফার্স্টে কি করছে? এখানে নিজের অক্ষের চারিদিকে, এইটা আমাকে একটু মাথায় রাখতে হবে। আমি এখানে লিখিনি, আমি আরেকবার লিখছি। পশ্চিম থেকে পূর্বে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পশ্চিম থেকে পূর্বে। এটা কিন্তু অনেক জায়গায় কোশ্চেন আসে। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে, নিজের অক্ষের চারিদিকে। ওকে, কোশ্চেনটা আরেকটুভাবে ঘুরিয়েও আসতে পারে। সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমি এখানে যে ছবিটা এঁকেছি, ঘড়ির যে কাঁটা হয়, তাহলে ঘড়ির কাঁটা কি হয়? ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে, আর পৃথিবী ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু বহু জায়গায় আসে শর্ট কোশ্চেন হিসাবে। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে, তো এটাকে বলা হয় আহ্নিক গতি। একটা গড় যে সময় লাগে সেটা হচ্ছে 24 আওয়ার্স বা 24 ঘন্টা। আর পৃথিবী একবার যে সূর্যের চারিদিকে একটা প্রদক্ষিণ করছে বা ঘুরছে সেটাকে বলা হয় বার্ষিক গতি। সেখানে সময় কত লাগে? 365 দিন বা 1 বছর। ওকে, পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে, এই যে কাল্পনিক রেখা, এটাকে কি বলা হয়? এটাকে বলে কক্ষপথ। আর এই যে কাল্পনিক সমতল যে জায়গাটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কক্ষতল। ওকে, পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে বছরের একটা নির্দিষ্ট টাইম আসে, সেই সময়টাতে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব অনেক বেশি হয়ে যায়। আবার একটা টাইম এমন আসে যে টাইমটাতে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক কমে যায়। যখন দূরত্ব বেশি হয়ে যায় সেটাকে তাহলে কি বলা হয়? সেটাকে বলা হয় অপসুর। তখন দূরত্ব কত হয়? 15,20,00,000 কিলোমিটার। সেটা কত তারিখে হয়? সেটা হয় 4 জুলাই। আর যখন দূরত্বটা কমে যায় সেটা তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় অনুসুর। সেটা কত তারিখে হয়? সেটা হয় 3 জানুয়ারি। সেদিন দূরত্বটা কত হয়? 14,70,00,000 কিলোমিটার। ওকে,
আর একটা জিনিস আমরা যেটা লিখেছিলাম সেটা একটু মাথায় রাখতে হবে, যে কোনো জিনিসকে উপরে ছুড়ে দিলে সেটা নিচে চলে আসে, কিন্তু হ্যাঁ এমন একটা গতিবেগ আছে যদি সেই গতিবেগের থেকেও বেশি স্পিডে বা বেশি গতিবেগে যদি সেটা উপরে পাঠানো হয় সেটা কিন্তু পৃথিবীর বাইরে চলে যেতে পারে। আর যে গতিবেগকে অনুসরণ করে রকেট মহাকাশে যায় সেই গতিবেগটা কত, সেটাকে কি বলা হয়? সেটাকে বলে মুক্তিবেগ। মুক্তিবেগটা কত? মুক্তিবেগ হচ্ছে 11.2 মানে 11.2 বা 11.2 কিমি পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে যদি 11.2 কিমি বেগে কোনো কিছু মানে পাঠানো হয় পৃথিবী থেকে, তাহলে সেটা পৃথিবীর বাইরে মহাকাশে পৌঁছে যেতে পারে। তো ফার্স্ট অধ্যায়ের ফার্স্ট চ্যাপ্টার আমরা পৃথিবী সম্পর্কে একটা ছোট্ট ধারণা পেলাম। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারলে। যে জায়গাটা অসুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।